আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। অপহরণ, গুম ও নির্যাতনের পরও বিএনপির কোনো নেতাকর্মী রাজপথ ছাড়েনি বা কৌশলের নামে গুপ্ত অবস্থা ধারণ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী ফ্যাসিবাদী আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মতবিনিময় অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। অনুষ্ঠানে গুম, খুন, নির্যাতনের শিকার ৯০০ পরিবার যোগ দেয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্বজন হারানো অসহায় শিশুদের বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা জানান। আওয়ামী দুঃশাসনে গুম, খুনের শিকারদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো মিলনায়তন। গেল ১.৫ দশকেরও বেশি সময় ধরে গুম, খুনে স্বজন হারানো পরিবারের সদস্যরা এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান। ২০১৫ সালে জানুয়ারির ১.৫ শতকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা স্তিমিত হয়েছে, কিংবা আন্দোলন কখনো তুঙ্গে উঠেছে, এবং এই আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম, খুন, অপহরণ, মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরো তীব্রতর করার প্রতিজ্ঞার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। শেষ সময় পর্যন্ত ১১ দলীয় নির্বাচনে ঐক্যের বিষয়ে জামায়াতে ইসলামী অপেক্ষা করবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক চলাকালীন সময়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এর আগে সকালে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। ইসলামী আন্দোলন ১১ দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে জামায়াত ইসলামীর করণীয় ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ফাঁকা আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রণয়ন, জামায়াত আমিরের নির্বাচনী সফরসূচি ঠিক করা সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে অষ্টম দিনের মতো আপিল শুনানি চলছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রার্থীদের আপিল শুনানি চলবে। এদিনে আপিল আবেদনের ৫১১ থেকে ৬১০ পর্যন্ত ১০০টি আপিলের শুনানি হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬টি আবেদনের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছে। কিছুক্ষণ আগে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে দুই প্রার্থীর আইনজীবীদের মধ্যে হট্টগোল বাধে। পরে নির্বাচন কমিশনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আগামীকাল আপিল শুনানির শেষ দিন। এর আগে গতকাল রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিলের সপ্তম দিনে ৪০টি আবেদনের শুনানি হয়। ১৮টি আবেদন গ্রহণের বিপরীতে ২১টি নামঞ্জুর করা হয়। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে প্রার্থীদের আপিলের শুনানি আজকের জন্য রাখা হয়। সাংবাদিক সুরক্ষা আইনের ব্যাপারে সব পক্ষের সমর্থন থাকলেও তথ্য মন্ত্রণালয়ের বিরোধিতায় তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, এমন তথ্য জানিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের সভাপতি কামাল আহমেদ বলেছেন, সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয় আশ্বাস দিলেও তা আলোর মুখ দেখছে না। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত গণমাধ্যম সম্মেলনে এসব কথা জানান তিনি। কালাম আহমেদ বলেন, সাংবাদিক সুরক্ষা আইনের খসড়া করে দেয়া হলেও সেদিকে নজর দিচ্ছে না সরকার।
অনুষ্ঠানে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকেরা জানান, রাজনৈতিক দলের দালালি আর অপসাংবাদিকতা সংবাদ মাধ্যমকে বিভক্ত করেছে। এতে দুর্বল হয়ে পড়েছে গণমাধ্যম। তাই নিজেদের আত্মমর্যাদা বাড়ানোর পাশাপাশি গণমাধ্যমকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। তারা জানান, ডেইলি স্টার ও প্রথম আলোতে আগুনের ঘটনা নিন্দনীয়, কিন্তু এর পেছনের কারণও অনুসন্ধান করতে হবে। সাংবাদিকতার সুরক্ষার জন্য আমরা একটা সাংবাদিকতা সুরক্ষা আইনের সুপারিশ করেছিলাম সংস্কার কমিশন থেকে। সরকারের পক্ষ থেকে এর আগে তথ্য মন্ত্রণালয়ের যে দুজন উপদেষ্টা ছিলেন তারা অঙ্গীকার করেছিলেন যে ওই আইনটা হবে, কিন্তু সেই আইনটা হয়নি। সে কারণে আইনের খসড়াও তৈরি করে দিয়েছিলাম। সেই খসড়া নিয়ে একটা দ্রুত কনসালটেশনের মধ্য দিয়ে ভেটিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করে ওই আইনটা করা সম্ভব ছিল, এখনো সম্ভব। রাজবাড়ীতে পেট্রোল পাম্প কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গাড়ির মালিক সাবেক যুবদল নেতা আবুল হাশেম সুজন ও চালক কামালকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, একটি জিপ গাড়ি তেলের টাকা পরিশোধ না করে চলে যেতে চাইলে তাতে বাধা দেয় ওই তেল পাম্পের কর্মী রিপন সাহা। এ সময় চালক তাকে গাড়ি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাশেম সুজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি নিজেই গাড়িতে তেল নেন এবং পরে টাকা না দিয়েই গাড়ি নিয়ে চলে যান। এ ঘটনায় আবুল হাশেম সুজন ও চালক কামালকে আটক করা হয়েছে। পরে নিহতের ভাই প্রতাপ সাহা বাদী হয়ে হত্যা ও প্রতারণার মামলা দায়ের করেছে। গাড়িতে ধাক্কা মারিয়ে ফেলেছে, গাড়ি উঠাচ্ছে, গাড়ি ফেলতে আমরা সুষ্ঠু বিচার চাই এই হত্যাকাণ্ডের। টাকা নেওয়ার জন্য সে গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে। এক পর্যায়ে তারা তাকে গাড়ি চাপা দিয়ে রাস্তা করে হত্যা করে চলে যায়। মোবাইল কল লিস্ট বা বিভিন্ন মাধ্যমে তাদের অবস্থান জানতে পেরে রামকান্তপুর এবং বনিবাহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করি। রাজধানীর উত্তর 11 নম্বর সেক্টরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের 3 সদস্যের মরদেহ কুমিল্লায় দাফন করা হয়েছে। সকালে কুমিল্লার 14 গ্রাম উপজেলার চিউরা কাজীবাড়ি প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শত শত মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহগুলো রাতেই কুমিল্লায় নানুয়ার দিঘির পাড়ের বাসভবনে আনা হয়। উত্তরার অগ্নিকাণ্ডে নিহতরা হলেও কাজী ফজলে রাব্বি, তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা এবং তাদের 3 বছর বয়সী সন্তান কাজী ফায়াজ রিশান। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। অন্তর্বর্তী সরকার রক্তের উপর প্রতিষ্ঠিত হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষতার প্রয়োজন নেই বলে জানান তিনি। কেউ কেউ বলছেন আইনে বাধা নেই, নৈতিকভাবে বাধা আছে। কিসের নৈতিক বাধা বলুন তো আমাকে? না, সরকারের তো নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রথম কথাটা হচ্ছে, ওনাদেরকে আমি একটু প্রশ্ন করি, আমি বিনয়ের সাথে প্রশ্ন করি, অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। এই সরকার রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে তাকে? এইটা তত্ত্বাবধায়ক সরকার নয়, এইটা অন্তর্বর্তী সরকার। যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সংবিধানের 4 দেয়ালের মধ্যে নয়, বাংলাদেশের রাজপথে 1400 মানুষের রক্তের মধ্যে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।